সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলেই সুস্থ এবং ভালো আছে। করোনা পরিস্থিতির এই বৈশ্বিক মহামারীতে সকলেই নিজ নিজ উদ্যোগে সুস্থ এবং ভালো থাকার জন্য সচেষ্ট আছে এবং পূর্বের থেকে অনেক বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করছে। কে কত বেশি সুস্থ থাকতে পারে, কত ভালো থাকতে পারে, যেন কোনো অবস্থাতেই সে অসুস্থ বা কোনো রকম সমস্যায় যেন পতিত না হয়। ঠিক তদুপরি প্রত্যেক শিক্ষার্থীও যেন কোনো অবস্থাতেই এই পরিস্থিতিতে পড়াশোনায় পিছিয়ে না যায় বা পিছিয়ে না পড়ে। সেজন্য বর্তমান প্রশাসন যেহেতু আমাদেরকে সাধারণ ছুটি দিয়েছে, তাই আমাদের স্কুলের যে প্রশাসন আছে আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারের নির্দেশনাক্রমে তোমাদের যে নতুন নেতৃত্ব সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ও সুবিবেচনা প্রসূত প্রধান শিক্ষকের নেতৃত্বে আমরা সকলেই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই যেহেতু আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চলছে, পরীক্ষার বা মূল্যায়নের কোনো এখন পর্যন্ত করা হয়নি। গত সপ্তাহে তোমাদের অলরেডি কিছু বিষয়ের পরীক্ষা হয়েছে সকল ক্লাসেরই, সকল শ্রেণীর। আগামী 22 তারিখ মঙ্গলবার প্রত্যেক ক্লাসেরই কিছু বিষয়ের উপর আবার মূল্যায়ন পরীক্ষা, অনলাইন মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যে ক্লাসগুলো করছো এবং নিজেরা বাসায় পড়াশোনা করছো, তোমরা যেন আরও বেশি মনোযোগী হও, আরও বেশি গঠনমূলক হও, সৃজনশীল হও। সেজন্যই তোমাদেরকে তোমাদের কার্যক্রমগুলোকে মূল্যায়নের জন্য এই ব্যবস্থা। আমাদের বর্তমান প্রধান শিক্ষকের যোগ্য নেতৃত্বের কারণেই সকল শিক্ষক এই মহামারী পরিস্থিতিতেও বিদ্যালয়ে এসে তোমাদের জন্য যে অনলাইন পরীক্ষা গ্রহণ করা হচ্ছে তার খাতার সঠিক মূল্যায়নের চেষ্টা করছে এবং খাতা স্বল্প সময়ের মধ্যে সঠিকভাবে মূল্যায়ন করে তোমাদের প্রাপ্ত নম্বরগুলো অনলাইনে দিয়ে দেওয়া হচ্ছে। যদি তারপর তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে, কোনো সমস্যা মনে হয়, তোমরা শ্রেণী শিক্ষকের কাছে যোগাযোগ করবে, তোমার কি সমস্যা তা তুলে ধরবে। সংশ্লিষ্ট শিক্ষকের সাথে শ্রেণী শিক্ষক কথা বলে সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং তোমরা যেন আরও বেশি উপকৃত হও সেজন্য নিয়মিত এখন থেকে অনলাইন পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তোমাদেরকে আরও বেশি পরিণত করার জন্য চেষ্টা করা হবে। তোমরা যেন জ্ঞানে, মেধায়, শালীনতায় এবং মননশীলতায় তোমরা আরও বেশি প্রজ্ঞা এবং বিচক্ষণতার চাপ রাখো এবং ভালো ফলাফল অর্জন করতে পারো। এই জন্যই তোমাদেরকে এই মূল্যায়ন পরীক্ষাগুলো হচ্ছে এবং আমি আশা করব অন্যান্য সকলের মধ্যে তোমরাও নিজ নিজ বাসায় বাবা মার কথা শুনে নিয়মিত পাঠ্যক্রমগুলো অনুশীলন করে তোমরা তোমাদের মেধাকে আরও বেশি সমৃদ্ধশালী করবে। তো নবম ও দশম শ্রেণীর যে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছিল, সেখানে নবম শ্রেণীর জন্য দেওয়া হয়েছে 3য় অধ্যায় এবং 10ম অধ্যায়, আর দশম শ্রেণীর জন্য দিয়েছিলাম 5ম অধ্যায় ও 10ম অধ্যায়। আগামী ক্লাসে আমি
নবম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ের উপর আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের জন্য আমি ক্লাস আলোচনা করব। তবে তোমরা দুই শ্রেণীতেই ক্লাসগুলো দেখবে, তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায়, যেহেতু এটি অঙ্কের অধ্যায় এবং ভালোভাবে অনুশীলনের মাধ্যমে যেহেতু সঠিক আনসার করে পূর্ণ নাম্বার পাওয়া যায়, তা তোমরা দুই ক্লাসের শ্রেণীর শিক্ষার্থীরাই অবশ্যই দেখবে। আর দশম অধ্যায় তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায় থেকে প্রতি বছরই সকল শিক্ষা বোর্ডে পূর্ণ সৃজনশীল প্রশ্ন হয়েছে। এই জন্যই আমি তোমাদের কথা বিবেচনা করে এই অধ্যায়ের পূর্বে আরও দুটি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের সার্বিক কিছু আলোচনা করব, তোমরা যেন পরীক্ষায় সঠিক ও সুন্দর আনসার করতে পারো। দেখো, আমাদের আজকের অধ্যায় ফিন্যান্স ও ব্যাংকিংয়ের দশম অধ্যায়, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। তো নামকরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, সাধারণত ব্যাংক বলতে আমরা কি বাণিজ্যিক ব্যাংককে বুঝে থাকি। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। আমরা যে সমস্ত ব্যাংকগুলোর কথা নাম শুনলাম, এই সমস্ত ব্যাংকগুলো হলো বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংককে বুঝে থাকি, কারণ আমরা ব্যাংকে যে সমস্ত কার্যক্রম সম্পাদন করি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই সেগুলো করে থাকি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ, বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে, জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদের ধার দিয়ে থাকে। যারা উদ্যোক্তা, যাদের টাকার প্রয়োজন, তাদেরকে তোমার সকলের যে সঞ্চিত অর্থ আছে, প্রয়োজনের অতিরিক্ত যে অর্থগুলো আছে, সেগুলো কী করে তারা মূলধন হিসেবে গঠন করে, কিছু মুনাফার বিনিময়ে সে আমানত হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে সেখান থেকে যাদের টাকা দরকার ব্যবসায়ের জন্য, কোনো কাজের জন্য, তাদেরকে অধিক সুদে সে অর্থগুলো ঋণ হিসাবে প্রদান করে। এটাই বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ। এই দুইয়ের পার্থক্য, আমাকে অল্প মুনাফার বিনিময়ে আমার কাছে টাকা সংগ্রহ করলো, আরেকজনের কাছে অধিক মুনাফার বিনিময়ে সে ঋণ সরবরাহ করলো। এই যে দুইয়ের ব্যবধান, এই দুইয়ের ব্যবধানের ফলে যেটা হয়, এটা হলো ব্যবসায়ের ব্যাংকের মুনাফা। এটাই বাণিজ্যিক ব্যাংকের একমাত্র উদ্দেশ্য, হলো মুনাফা অর্জন করা, আর এটাই এর মাধ্যমে ব্যাংক কী করে, মুনাফা অর্জন করে। তাই বলতে পারি বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আমরা কি বলতে পারি সহজভাবে, বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা বা লেনদেন করে থাকে, অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে বা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমার, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? তা আমরা এর সঠিক উত্তর দিতে পারবো। তারপরে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য আছে। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো কি? মুনাফা অর্জন, মূলধন গঠন, তারপর তোমার বিনিময় মাধ্যম, তারপর তোমার জনকল্যাণ, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। যে প্রত্যেক দেশেরই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশে যেমন বাংলাদেশ ব্যাংক, এটি হলো কেন্দ্রীয় ব্যাংক। এ জনগণের সাথে কোনো লেনদেন সম্পন্ন করে না। অর্থবাজারকে সঠিকভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণের জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটা হলো বাংলাদেশ ব্যাংক। আর এটি জনগণের কখন কি প্রয়োজন, কোন বিষয়ে কখন আমদানি করা দরকার, কোন জিনিসগুলো রপ্তানি করা দরকার, জনগণের জন্য কোন বিষয়টি জনকল্যাণমূলক হয়, সেই বিষয়গুলো দেখভাল করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিক নির্দেশনার মাধ্যমে জনগণকে
পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে। এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিক টাকার কাউকে ঋণ দিয়ে যেন দেউলিয়াত্ব না হয় এবং বাজারে বাজারে যেন অর্থের প্রাপ্যতা অধিক না হয়, যার কারণে মূল্যস্ফীতি ঘটে, এই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো বলতেছিলাম, একটা মুনাফা অর্জন করা, মূলধন গঠন করা বা ক্যাপিটাল ফরমেশন করা, বিনিময়ের মাধ্যম, জনকল্যাণ, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করা। সরকার যে পরিকল্পনা প্রণয়ন করে এর বাস্তবায়ন মূলত যে অর্থ সংক্রান্ত পরিকল্পনা করে বা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা করে, এর বাস্তবায়ন সাধারণত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। আর বাণিজ্যিক ব্যাংকগুলো বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে সরকারকে। সম্পদের সুষম বন্টন, এক অঞ্চলে প্রাকৃতিক সম্পদ অধিক, আরেক অঞ্চলে অন্য বিষয়ের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি আছে, তা উভয় দিকের জনগণের বা মানুষের যেন সম্পদের সুষম বন্টন হয়, এক্ষেত্রেও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক অনেক রকম কাজ সম্পাদন করে থাকে এবং সম্পদের সুষম বন্টনে দেশের মানুষকে, সরকারকে সহযোগিতা করে থাকে। কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক সমূহ কী করে বিভিন্ন শাখা সম্প্রসারণের মাধ্যমে, তাদের বিভিন্ন ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে তারা কী করে কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দূরীকরণ, বৈষম্যকে যে ধনী দরিদ্রের যে বৈষম্য আছে, এই বৈষম্যটা হ্রাস করার জন্য বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। যাদের পুঁজিবাজার অর্থনীতিতে যারা ধনী তারা আরও বেশি ধনী হবে, যারা গরিব তারা আলটিমেটলি অনেক গরিব হয়ে যাবে। এজন্য ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক কী করে সহযোগিতা করে থাকে। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, সঞ্চয় প্রবণতার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে মানুষকে উদ্বুদ্ধ করে, সঞ্চয়ের উদ্বুদ্ধ করে মানুষকে আরও সচ্ছল হওয়ার জন্য সহযোগিতা করে এবং অন্যান্য তাদের যে সঞ্চিত অর্থ আছে সেগুলোকে যে আয়কৃত অর্থ অর্থাৎ কষ্টে অর্জিত অর্থগুলোকে যেন সঞ্চয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা মানকে সহজ করতে পারে ভবিষ্যতের জন্য, সেজন্য কী করে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। এরকম কাজগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। নিরাপত্তা প্রদান করে থাকে, তাদের দামি অলংকার, দলিলপত্র, এই সমস্ত জিনিস লকার ভাড়ার মাধ্যমে সে কী করে নিরাপত্তা প্রদান করে থাকে। তারপরে অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি মূল উদ্দেশ্য। শিল্প বাণিজ্যিক উন্নয়ন, অর্থাৎ যে সমস্ত অঞ্চল নগরায়নে আছে এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, সে সমস্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিল্প বাণিজ্যিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে সহযোগিতা করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তো আমরা বাণিজ্যিক ব্যাংকের যে উদ্দেশ্যগুলো দেখলাম, এই উদ্দেশ্যগুলো থেকে প্রতি বছরই নৈর্ব্যক্তিকও আসে এবং সৃজনশীলে ক নম্বর প্রশ্নে সাধারণত জ্ঞানমূলক প্রশ্নেই আসে। তোমরা এই অংশটুকু ভালোভাবে দেখবে। মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, পরোক্ষ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, এই পয়েন্টগুলো দেখবে। মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য, পরোক্ষ উদ্দেশ্য, এই সাধারণত মূল, মৌলিক আর হলো বিশেষ উদ্দেশ্যগুলো সাধারণত পরীক্ষা আসে। তোমরা যদি একটুকু জিনিস দেখো বুঝতে পারবে যে পরীক্ষা তোমাদের মূল্যায়ন করতে গিয়ে আমরা কী ধরনের প্রশ্ন করব, তা আশা করি বুঝতে পারবা। এবং পাঠ্য বইয়ের 9-এর নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো পাঠ্য বইয়ের প্রশ্ন ভালোভাবে খেয়াল করবে আর পূর্বের ক্লাস দুটো খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়া উচিত এবং আসলে তোমরা আনসার করতে পারো। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো তোমরা পাঠ্য বইয়ের প্রশ্নের পাশাপাশি অবশ্যই তোমরা বিগত বছরে যে এই অধ্যায় থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্রশ্নটি আসে, যে কয়টি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। 2020 সালে 2019 সালে সেপারেট প্রশ্ন হয়েছে,
আর পূর্বে সমন্বিত প্রশ্ন হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিংয়ের। তোমরা যদি গত 3 বছর 4 বছরের প্রশ্নগুলো দেখো, দশম অধ্যায়ের, দেখবে হাতে গোনা কয়েকটি প্রশ্নই বারবার ঘুরে ঘুরে আসছে, এবং এই কয়েকটা 4টা থেকে 5টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি তুমি একটু টেস্ট পেপার দেখো, বা তোমাদের যে সহকারী বই হিসাবে তোমরা যে সমস্ত বই রাখো সেগুলো যদি দেখো, বিভিন্ন যে বোর্ড প্রশ্নগুলো আছে একই রকম। তো তোমরা যদি দেখো তাহলে তোমরা ভালো আনসার করতে পারবে। তারপর আছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে: প্রধান কার্যাবলী, বিশেষ ও অন্যান্য কার্যাবলী, এই 2 ভাগে ভাগ করা হয়েছিল। তো প্রধান কার্যাবলীর মধ্যে তোমার কী কী আছে? প্রধান কার্যাবলীর মধ্যে আছে তোমার আমানত গ্রহণ ও সুদ প্রদান, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, ঋণ আমানত সৃষ্টি, বিনিময় মাধ্যম সৃষ্টি, নোট ইস্যু, ওসি হিসাবে কাজ করা বা ট্রাস্ট হিসাবে কাজ করা, আমদানি রপ্তানিতে সাহায্য অর্থাৎ এলসি বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে কাজ সম্পাদন করে সেটা, সরকারের কোষাগার হিসেবে কাজ করে, এবং বিনিময় বিল ভাঙানোর একটি মাধ্যম হিসেবে কাজ করে। তো এই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর মধ্যে যে প্রধান কার্যাবলী, বিশেষ ও অন্যান্য কার্যাবলী আছে, তার মধ্যে থেকে প্রধান কার্যাবলীর বেশ কয়েকটি উপাদান আছে খুবই গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক প্রশ্নে সাধারণত এই কার্যাবলী থেকে বেশ কিছু প্রশ্ন হয়েছে বিগত বোর্ডগুলোতে, এবং প্রতি বছরেই এই অধ্যায় থেকে যে প্রশ্ন হয়েছে, তো এখান থেকে হয় জ্ঞানমূলক প্রশ্ন, নাহলে অনুধাবনমূলক প্রশ্ন আসছে। যেমন ঋণ আমানত সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। নোট ইস্যু ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক কীভাবে সহযোগিতা করে, এই প্রশ্নটা আসে। আর জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ওসি হিসাবে কাজ করে, বা ওসি হিসাবে বাণিজ্যিক ব্যাংক কীভাবে কাজ করে, এই বিষয়টি সাধারণত আসে, বা ওসি কী। তারপরে আমদানি রপ্তানিতে এভাবে প্রশ্ন না আসে কীভাবে, এলসি কী, জ্ঞানমূলক প্রশ্নে, অথবা এলসির সম্পর্কে ব্যাখ্যা করো, এটা খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে আসে। তোমরা যদি প্রধান কার্যাবলীটি একটু ভালোভাবে দেখো, পূর্বের ক্লাসগুলো আমি পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছি। তারপর আমি বলছি আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? 3 ভাবে জনগণ থেকে আমানত গ্রহণ করে: সঞ্চয়ী, স্থায়ী এবং চলতি আমানত। সঞ্চয়ী আমানত, চলতি আমানত, স্থায়ী আমানতের মাধ্যমে আমানত গ্রহণ করে, এবং যারা আমানত রাখে তাদেরকে সুদ প্রদান করে। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, এই সঞ্চিত অর্থগুলো ব্যাংক যে আমানত হিসেবে গ্রহণ করে, তার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? মূলধন গঠন করে, এবং যাদের যে সমস্ত উদ্যোক্তাদের বা যাদের ব্যবসা সম্প্রসারণের সময় বা বিভিন্ন কাজে ঋণের অর্থ ঋণ করা দরকার হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? তাদের ঋণ মঞ্জুর করে এবং তাদের থেকে সুদ গ্রহণ করে। ঋণ আমানত সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য ঋণ নিতে চায় বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী করে? ব্যাংক তাকে একটি অ্যাকাউন্ট বা হিসাব খুলতে বাধ্য করে। হিসাব খোলা হয়, ওই হিসাবের মাধ্যমে ওই ঋণের অর্থগুলো প্রদান করে থাকে। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ নিতে চায়, তখন ওই ব্যাংকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হয়। যে অর্থ তাদেরকে ঋণ দেওয়া হবে সেই অর্থটুকু তাদের ওই অ্যাকাউন্টে বা হিসাবে জমা করা হয়। সেখান থেকে সে তার প্রয়োজন মতো ওই ঋণ সে গ্রহণ করে কাজে লাগায়। এইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? ঋণ আমানত সৃষ্টি করে। এরপর বিনিময় মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে কী করে? বিনিময়ের মাধ্যমকে সহজ করেছে। আগে টাকা বহন করতে হতো, কত নিরাপত্তার অভাব ছিল, সমস্যা হতো। তারপরে বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিনিময় বিল সৃষ্টি করা হয়। তারপরে আমদানি রপ্তানিতে প্রত্যয়পত্রের মাধ্যমে বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। আর ব্যাংক ড্রাফটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ বা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার এগুলো বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা এখন আজকালকাল বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে থাকি। নোট ইস্যু, কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করে থাকে বিভিন্ন সময় দেশের মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য, এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সরাসরি
কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোটগুলো প্রচলন করে, নোট ইস্যু করে, আর বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলোকে বাস্তবায়ন করে। ওসি হিসাবে কাজ, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির ওসি বা ট্রাস্টি বা সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। এটাও মাঝে মধ্যে এসেছে, তার মধ্যে খুব সাম্প্রতিক সময়ে তেমন একটা তো তোমরা প্রধান কার্যাবলীগুলো ভালোভাবে দেখবে। তারপরে তোমার বিশেষ অন্যান্য কার্যাবলী, এর মধ্যে আছে মূলধন বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, অর্থ স্থানান্তর, অর্থের নিরাপত্তা প্রদান। এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ অন্যান্য কার্যাবলীর মধ্যে অর্থের নিরাপত্তা প্রদান, এখানে শুধু নিরাপত্তা প্রদান কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে। ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া ব্যাংক তার মূল্যবান সম্পদের দলিলপত্র, অলঙ্কারাদি লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখে। এই অধ্যায়ে লকার সেবা অর্থাৎ মূল্যবান সম্পদের দলিলপত্র ও অলঙ্কারাদি ক্ষেত্রে যে লকার ভাড়া দেওয়া হয়, যেমন তোমার সৃজনশীল প্রশ্ন 2 নম্বরের মূল্যবান দলিলপত্র গ্রহণের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে? মানুষ বা জনগণ তার দলিলপত্র, মূল্যবান দলিলপত্র, সম্পদ বা অলঙ্কারাদি রক্ষার জন্য, নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে? সেটা হলো লকার সেবার ব্যবস্থা। লকার সেবা মাধ্যম ব্যাংকের কাছের মাধ্যমে ব্যবহার করে। এটি খুব ঘুরিয়ে প্রশ্ন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। তারপর পরামর্শ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতির ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দিয়েও থাকে। আমাকে, আপনাকে, তোমাকে বা যে সমস্ত ব্যক্তিরা বড় বড় প্রতিষ্ঠান করছে বা কোনো কিছু কাজ করছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে তারা অর্থ ঋণের মাধ্যমে কী করে? নতুন নতুন কর্মসংস্থানের, যেহেতু ব্যবসা সম্প্রসারণ করা যাবে, নতুন কর্মসংস্থানেরও সুযোগ হয়ে যাবে। আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংকগুলো কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে থাকে। তো ঋণ নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রধান কার্যাবলী ও বিশেষ অন্যান্য কার্যাবলীর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যা প্রতি বছরই বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নে অবশ্যই আসছে। তোমরা এই পয়েন্টগুলো ভালোভাবে খেয়াল করবে, যে কয়টা পয়েন্টের কথা বলা হলো। তারপর বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, বাণিজ্যিক ব্যাংক কোথা থেকে তহবিল সংগ্রহ করে? যে ব্যবসা করে বাণিজ্যিক ব্যাংক, অর্থ নিয়ে ব্যবসা করে, এই তহবিলের উৎসটা কি? তাদের কিছু পরিশোধিত মূলধন থাকে, তারপর সংরক্ষিত তহবিল থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সংরক্ষিত তহবিলটা কি? প্রতি বছরের মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। মুনাফার একটি অংশ, প্রতি বছরের মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। আমি আবার বলছি তোমাদেরকে, প্রতি বছরের মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। এই অর্থ ভবিষ্যতে মূলধন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই সংরক্ষিত তহবিল কী করা হয়? ভবিষ্যতে মূলধন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্টটা হয় নৈতিকে, না হলে জ্ঞানমূলকে, না হলে অনুধাবনে অবশ্যই দেখবে। টেস্ট পেপার খুললে দেখতে পারবে সবসময় এটা কম বেশি আসছে, এবং পাঠ্যবইয়ের সৃজনশীলও দেখবে আসছে। তো এটাও তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এবং এটার প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। আমানত, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত। এই যে আমানতগুলো থাকে, 3 রকম আমানত: চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। এগুলো কি অর্থের কীরকম উৎস? অর্থের হলো বাহ্যিক উৎস। এটা খুবই টেকনিক্যাল একটি প্রশ্ন যা নৈবিত্তিকে আসে, তোমরা যেন ভুল না করো, এই অংশটুকু ভালোভাবে খেয়াল রাখবে। আমানত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের তহবিলের একটি বাহ্যিক উৎস। এটা একটি টেকনিক্যাল প্রশ্ন, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে, এটা খেয়াল রাখবে তোমরা। তারপরে ধার গ্রহণ। তো আশা করি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস নিয়েও তোমরা সঠিক আনসার করতে পারবে। উদ্দেশ্য, কার্যাবলী, উৎস,
তারপর বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি? ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দেয় এবং এই ঋণের বিপরীতে সে কী করে? সুদ গ্রহণ করে, যা তাদের আয়ের প্রধান উৎস। তারপর বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করেও মুনাফা অর্জন করে থাকে। তারপর বিল বাট্টাকরণ। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক কী করে? ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময়ে বিল বাট্টা করেও অর্থ উপার্জন করে থাকে। তুমি এখন ব্যবসা করেছি বাকিতে, তুমি আমাকে একটি প্রত্যয়ন করেছো, কোনো একটি পত্র দিয়েছো যে 1 মাস, 3 মাস বা 6 মাস পরে টাকা পরিশোধ করবে, কিন্তু আমার এখনই টাকা দরকার। সেক্ষেত্রে আমি কোথা থেকে টাকা পাবো? বাণিজ্যিক ব্যাংকে গিয়ে এই বিলটি বাট্টা করে নেব। কিছু কম অর্থের বিনিময়ে, বাট্টার বিনিময়ে আমি নগদ অর্থ গ্রহণ করব। পরবর্তী সময় যখন মেয়াদ পূর্তি হবে, তখন সেই বাণিজ্যিক ব্যাংক যার কাছ থেকে প্রত্যয়নপত্র পাওয়া গিয়েছিল বা নিশ্চয়তা পাওয়া গিয়েছিল, তার কাছ থেকে সে বিল আদায় করে নেবে। এর বিনিময়ে যে পার্থক্যটা আছে, ওই পার্থক্যটুকু হলো ওই ব্যাংকের আয়। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন। ব্যাংক ড্রাফটের মাধ্যমেও সে কমিশন আদায় করে। তারপর ট্রাভেলার্স চেক প্রদানের মাধ্যমে সে বিভিন্ন সময় কমিশন প্রাপ্তির মাধ্যমে সে আয় করে থাকে। যোগাযোগ। লকার ভাড়া খুবই গুরুত্বপূর্ণ। লকার ভাড়াটা জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে, যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে। লকার ভাড়া দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? সার্ভিস চার্জ আদায় করে, যা বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রতিনিধিত্ব। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্ব অর্থাৎ এজেন্সি সার্ভিস লেনদেন করে থাকে, এজেন্সি হয়ে কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক অনেক সময় অনেকের পক্ষে এজেন্সি হয়ে কাজ করে থাকে, যেমন চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ। চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ এই জাতীয় কাজগুলো বাণিজ্যিক ব্যাংক প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। এসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে থাকে, যা তাদের আয়ের একটি উৎস। শেয়ার ক্রয় বিক্রয়ে মধ্যস্থতা করে থাকে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যখন শেয়ার বিক্রি করতে উদ্যোগ নেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? ক্রয় বিক্রয়ে মধ্যস্থতায় কাজ করে থাকে। তার বৈদেশিক বিনিময়। বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্যে সহযোগিতা করেও বাণিজ্যিক ব্যাংক কী করে? বিভিন্ন রকম কমিশনের মাধ্যমে সে আয় করে থাকে। প্রত্যয়পত্র। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। আমি যদি তৃতীয় কোনো দেশ থেকে, আমার সার্বভৌমত্বের বাইরে থেকে কোনো আমদানি করি, সেক্ষেত্রে ওই দেশে যে আমি নগদ টাকা দেব না, কিন্তু এই যে নিশ্চয়তা দেয়, এলসি করা হয়, এলসির মাধ্যমে যে নিশ্চয়তা দেওয়া হয় কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে, এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে? এই এলসির বিনিময়ে কমিশন আদায় করে থাকে, যা তার একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ওসি বা ট্রাস্ট হিসেবে কাজ করেও বাণিজ্যিক ব্যাংকগুলো কমিশন আদায়ের মাধ্যমে সে আয় করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংকের কিছু ব্যয়ের খাত আছে। ব্যয়ের খাতগুলো কি? আমানতের উপর সুদ প্রদান, প্রদত্ত ধারের উপর সুদ প্রদান করা, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান করা, এবং কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস প্রদান, পরিচালক ও ব্যবস্থাপকদের ভাতা প্রদান করা, নিরীক্ষক বা অডিটরদেরকে বিল প্রদান করা, এবং অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমা। বিভিন্ন সময় বিভিন্ন কিছুর বিষয়ে মামলা থাকে ব্যাংকের সাথে, সেগুলো সমস্ত মামলা মোকদ্দমার খরচ প্রদান করা, অফিসের ঘর ভাড়া ও গুদাম ঘরের ভাড়া প্রদান করা, শুল্ক ট্যাক্স প্রদান করা, বিমা প্রিমিয়াম প্রদান করা, এরপর যোগাযোগ খরচ যেমন ডাক, তার, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, সুইফট ইত্যাদির জন্য খরচ করা, এগুলোও ব্যয়ের একটি উৎস। এরপর ব্যাংকের সম্পর্কে বিভিন্ন বিজ্ঞাপন খরচ করা, এরপর কর্মীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সময় অর্থ ব্যয় করা, এগুলো হলো বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের একটি উৎস। তো আশা করি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, এরপর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্য ব্যাংকের কার্যাবলী, তারপরে তোমার বাণিজ্য ব্যাংকের তহবিলের উৎস, এই অংশগুলো যদি তুমি একটু ভালোভাবে, তোমরা সবাই মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এই অংশগুলো যদি ভালোভাবে দেখো এবং পড়ো, এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো তোমরা পাঠ্য বইয়ের অনুশীলনের পাশাপাশি বিগত বছরের যে টেস্ট পেপারে বিশেষ করে 19 সাল আর 18 সালে আসছে, এটা দেখো, তো তোমাদের জন্য উপকৃত হবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো অবশ্যই বিগত 3 বছরের যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে, সেগুলো যদি তোমরা দেখো,
19 আর 18, 20 যদি পারো দেখো, নাহলে 19, 20, 18 যদি দেখো তোমরা, তাহলে সঠিক সুন্দর একটা আনসার করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো এই অধ্যায়ের এখানেই শেষ। পরবর্তীতে আগামী যে আরও যে সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তোমাদের, নবম শ্রেণীর 3য় অধ্যায় আর দশম শ্রেণীর 5ম অধ্যায়, তা আগামী ক্লাসে তোমাদেরকে, আগামী 2টো ক্লাসে তোমাদেরকে এগুলো করে দিব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে সুন্দরভাবে প্রস্তুতি নাও, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো এবং বাবা মাকে সমস্ত কাজে সহযোগিতা করো, তাদের কথা মান্য করে চলো। তোমরা জ্ঞানে এবং মেধায় উন্নত হও, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।